প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ফিজিক্স ল্যাবের আরও একটি নতুন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি 2022 সালে চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় আসছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উদ্দীপক হিসাবে আমাদের জন্য একটি ছবি বা চিত্র রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বস্তুর কথা বলা হয়েছে, যে বস্তুটির ভর 600 গ্রাম, অর্থাৎ 600 গ্রাম ভরের একটি বস্তু আমাদের সামনে রয়েছে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এই বস্তুটির প্রস্থ 5 সেন্টিমিটার আর এই বস্তুটির দৈর্ঘ্য a = 10 সেন্টিমিটার। তার মানে আমরা এইটুক জায়গার ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারবো। তার জন্য আমাদের প্রস্থ এবং দৈর্ঘ্যের মান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বস্তুটির ঘনত্ব বলে দেওয়া হয়েছে 1.05 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের কোনো অঙ্কে এই ঘনত্বের মান গ্রাম পার সেন্টিমিটার কিউবে থাকে, আমাদের কিন্তু অবশ্যই এই একক থেকে 0.5 এই একক থেকে কিন্তু আমাদের এসআই এককে যেতে হবে, অর্থাৎ কেজি পার মিটার কিউব। আমাদের কিন্তু এসআই এককে যেতে হবে সিজিএস থেকে, অর্থাৎ গ্রাম সেন্টিমিটার কিউব থেকে আমাদেরকে যেতে হবে কেজি মিটার কিউবে। আপনাদের মনে রাখতে হবে, যদি আমরা গ্রাম পার সিসি থেকে বা গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে চাই, জাস্ট 1000 দিয়ে গুণ করলে এনাফ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো, গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে যদি আমাদেরকে কোনো অঙ্কে কেজি পার মিটার কিউবে যেতে হয়, তাহলে অবশ্যই 1000 দিয়ে গুণ করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এ বস্তু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি। ভর 600 গ্রাম, প্রস্থ 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, যার ঘনত্ব 1.05 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বাট আমরা এখানে যে কাজটা করেছি সেটি হচ্ছে তার গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে। আপনারা সেভ করবেন এটা ব্রেনে, যে আমরা 1000 দিয়ে গুণ করব, জাস্ট অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বি বস্তু একটি সোনার তৈরি বার, ওকে, যার বাতাসে ওজন দেওয়া আছে 10 গ্রাম, পানিতে ওজন দেওয়া আছে 9.48 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে যে এই যে সোনার বার, এই সোনার বারের ঘনত্ব আমরা কত এটা জানি না, কিন্তু সোনার যে ঘনত্ব, লিগালি সোনার যে ডেন্সিটি, সেটা আমরা জানি 19300 কেজি পার মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চিত্রে যে সোনার বারটি দেওয়া আছে এর ঘনত্ব কত হবে আমরা জানি না, কিন্তু অরিজিনালি সোনার ঘনত্ব কত এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 19300। এখন আমাদের এই যে উদ্দীপক, সেখান থেকে আমাদের এই গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন গ দাগের প্রবলেমটা একটু দেখতে চাই, যে আসলে আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে। এখানে এ বস্তু কর্তৃক এ বি তলের উপর চাপের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বের করতে হবে এই যে তল, অর্থাৎ এ বি তল, এই এ বি তলে কতটুকু চাপ অনুভূত হতে পারে তার মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি চাপ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে P = F/A। এটা হচ্ছে চাপের সূত্র। তাহলে আমাদের এখানে যে ওই এ বি তল, এখানে তো কোনো বলের পরিমাণ বলা হয় নাই, অর্থাৎ আমরা এখানে এফ এর পরিবর্তে mg ওজনজনিত বল হিসাব করব। আর এ অর্থাৎ ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে বস্তুটি রয়েছে তার ভর 600 গ্রাম। 600 গ্রামকে যদি আমরা কেজি বানাই, ওকে, 600 গ্রামকে যদি আমরা কেজি বানাই, তাহলে m = 600 গ্রাম, এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.6 কেজি। তো এটা আমরা লিখব হচ্ছে 0.6 কেজি ইন্টু জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
এখানে বলেছে দৈর্ঘ্য এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এখানে প্রস্থ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জি এর মান 9.8, আর এ হচ্ছে এখানে 10, বি হচ্ছে এখানে 5 ইন্টু 10⁻⁻4। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ক্ষেত্রফলের একক, অর্থাৎ এই এ আর বি যদি আমরা এখন গুণ করি, তাহলে এ গুণ বি, এটা আসলে আমরা পাবো হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফলের একক আমরা জানি মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমরা এই সেন্টিমিটার আর সেন্টিমিটার এটা যদি গুণ করি, তাহলে আমরা আসলে বেসিক্যালি পাবো হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে আসলে আমাদেরকে যেতে হবে মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার থেকে আমাদেরকে যেতে হবে মিটার স্কোয়ার। এই জন্য আমরা এখানে 10⁻⁻4 দিয়ে গুণ করেছি, এককটা একবারেই আমরা এখানে ট্রান্সফার করেছি। আমরা সেন্টিমিটার স্কোয়ার আমাদের যে তথ্য দেওয়া আছে 5 এবং 10, সেখান থেকে আমরা এককটা পাচ্ছি সেন্টিমিটার স্কোয়ার, সেখান থেকে আমরা যেতে চাই মিটার স্কোয়ারে। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে হলে আমাদেরকে দুইটা 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10⁻⁴ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10⁻⁻4 দিয়ে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখন জাস্ট ক্যালকুলেশন করলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। 0.6 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10 ইন্টু 5 ইন্টু 10⁻⁻4। ওকে, তাহলে আমরা এটা পাচ্ছি 1176 প্যাসকেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত গ নম্বর প্রশ্নটি ছিল তার উত্তর আমরা কিন্তু পেয়েছি। ওকে, এখন হচ্ছে আমাদের ঘ যে প্রবলেমটি, প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে সোনার বারটিতে খাদ মেশানো কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকে অরিজিনাল গোল্ডের যে ডেনসিটি সেটা দেওয়া আছে 19,300। তাহলে আমরা যদি এখন আমাদের চিত্রে প্রদত্ত সোনার বারটির ঘনত্ব বের করতে পারি, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা এখন সোনার বারটির ঘনত্ব বের করতে পারি, সোনার বারটির ঘনত্ব যদি বের করতে পারি, তাহলে রো ইকুয়াল টু m/v। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সোনার বারের ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে আমরা নির্ণয় করে ফেলতে পারবো সোনার বারটির ঘনত্ব। তার মানে আমাদের যে সোনার বারটি দেওয়া আছে, অর্থাৎ আমরা একটু এখানে লিখে রাখলাম প্রদত্ত সোনার বারটির ঘনত্ব, এটা আমরা নির্ণয় করব এবং আমাদের 19,300 অরিজিনাল যে সোনার ঘনত্ব তার সাথে তুলনা করব। যদি সেম হয় তাহলে বুঝবো এই বি বারটিতে কোনো ভেজাল নাই, আর যদি এর সমান না হয়, অর্থাৎ 19,300 সমান না হয় এই ঘনত্বটা, তাহলে আমরা বুঝবো আসলে এটিতে কোনো খাদ মেশানো আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের উদ্দেশ্য এনিহাউ প্রদত্ত যে সোনার বার বি, এটার ঘনত্ব আমরা নির্ণয় করতে চাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে প্রশ্নে বাতাসে ওজন এবং পানিতে ওজন দেওয়া আছে। আমরা যদি একটু ঘ দাগের প্রবলেমটাতে একটু লিখি, সবাই আমরা জানি বাতাসে ওজন বিয়োগ আমরা জানি বাতাসে ওজন ইকুয়াল টু তরলে ওজন প্লাস হারানো ওজন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি
যে বাতাসে ওজন ইকুয়াল টু তরলে ওজন প্লাস হারানো ওজন, এই তথ্যটা আমরা জানি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে যদি আমরা এই হারানো ওজনের মানটা বের করতে চাই, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের এখানে হারানো ওজন ইকুয়াল টু বাতাসে ওজন বিয়োগ তরলে ওজন। আমরা এটা দেখতে পাচ্ছি এখন, আমরা এখন দেখতে পাচ্ছি হারানো ওজন ইকুয়াল টু বাতাসে ওজন বিয়োগ তরলে ওজন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের তো যে মানগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি 10 গ্রাম, তো 10 গ্রামকে আমাকে কেজি বানাইতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা এখন এই যে বাতাসে ওজন, কিন্তু আসলে এককটা আছে কিন্তু গ্রাম, মানে ভরের, তাই না? তাহলে এখন আমরা যদি এই ওজনটাকে, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ রাখবো, আমরা এই 10 গ্রাম, কেমন, তো 10 গ্রামকে আমি প্রথমে কেজি বানাচ্ছি। তো আমরা সবাই জানি গ্রাম থেকে কেজি বানাইতে গেলে তার মানে হচ্ছে, যদি আমরা বলি 1 কেজি, তাহলে 1 কেজি ইকুয়াল টু হচ্ছে 1000 গ্রাম, এটা আমরা সবাই জানি। তো আমরা গ্রাম থেকে কেজিতে গিয়েছি আগে, আর তার সাথে 9.8 গুণ আকারে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেটা কিন্তু ওজন হয়ে যাচ্ছে। তরলে ওজন এটা হচ্ছে 9.48 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9.8। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে জি ছিল আসলে গ্রাম, সেটাকে আমরা কেজি বানিয়েছি এবং আমরা তার সাথে 9.8 গুণ করে আমরা ওজন বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পানিতে ওজন এটা 9.48 গ্রাম ছিল, এটাকে কেজি বানিয়েছি, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ, 9.8 দিয়ে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ, তারপরে 9.8 গুণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 9.8 গুণ না করেও আমরা একই উত্তর পেতাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট আপনাদেরকে এইটা বোঝানোর জন্য যে আসলে ওজন, এটা নিয়ে আপনাদের কোনো মানে ডাউট হওয়ার কোনো কারণ নেই। ওজন থাকলে আমরা 9.8 দিয়ে গুণ করতে পারি, যেহেতু দুটোতেই 9.8 গুণ হবে, সেহেতু আমাদের 9.8 গুণ না দিয়ে আমরা যদি শুধু ভরকেই শুধু এককটা চেঞ্জ করে, অর্থাৎ কেজি থেকে আমরা গ্রামে থেকে কেজিতে যাব, এবং যদি আমরা শুধু ওই ভরটাই বিয়োগ করতাম, তাহলে একই উত্তর আসতো। কারণ আমরা যেহেতু এখানেও 9.8 দিয়ে গুণ করেছি, আমরা তরলে ওজনেও 9.8 দিয়ে গুণ করেছি, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, ওজনটা যেন আসলে আমরা বুঝতে পারি, তাই আমি ভরের সাথে জিটা গুণ আকারে রেখেছি এখানে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন এখন 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9.8, ওকে, বিয়োগ 9.48 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এখান থেকে যে ক্যালকুলেশন করে যে উত্তরটা পাচ্ছি, সেটি আসলে এরকম 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গুণ 9.8 বিয়োগ 9.48 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9.8 ব্র্যাকেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর পাচ্ছি আমরা 5.096 ইন্টু 10 টু দি পাওয়ার -3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন হারানো ওজনের মান পেয়েছি 5.096 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটি হচ্ছে ওই সোনার বারটিকে যদি আমরা তরলে ডুবাই, অর্থাৎ পানিতে ডুবাই, তাহলে তার হারানো ওজনের পরিমাণ হবে এত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সবাই কিন্তু একটা তথ্য এখান থেকে জানি, সেটি হচ্ছে এই যদি হারানো ওজন এর সূত্রটা আমরা বসাই, তাহলে সেটা হবে হচ্ছে রো ভি জি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে যখন আমরা কোনো একটা বস্তু তরলে ডুবাই, তখন আমরা 4টা শব্দকে সেম একই রকম ভাবে আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে প্লবতা, হারানো ওজন, লব্ধি ঊর্ধ্বমুখী বল, অপসারিত তরলের ওজন।
এবং এই চারটি শব্দের মানে কিন্তু একই, সেটি হচ্ছে গাণিতিকভাবে রো ভি জি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন হারানো ওজন ইকুয়াল টু লিখেছি এখানে রো ভি জি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এই সোনার বারটির ঘনত্ব বের করতে চাই, তাহলে সোনার বারের ভর এটি কিন্তু আমরা জানি 10 গ্রাম, গ্রামকে কেজি বানালে 10⁻³ এটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন আমাদের এই উদ্দীপকটিতে কিন্তু এই সোনার বারের আয়তন এই সম্পর্কে কোনো তথ্যই নাই। তাহলে আয়তন যদি আমরা না জানি তাহলে কি আমরা এর ঘনত্বটা বের করতে পারবো? এই জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল এইভাবে যে বাতাসে ওজন ইকুয়াল টু তরলে ওজন প্লাস হারানো ওজন। তাহলে আমাদের বাতাসে ওজন দেওয়া আছে, পানিতে অর্থাৎ তরলে ওজনও দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা হারানো ওজন বের করতে পারবো। আর হারানো ওজন মানে রো ভি জি, সেখান থেকে আমরা ভিটা বের করার চেষ্টা করব, এটা আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, সেটি হচ্ছে অতএব ভি ইকুয়াল টু 5.096 ইন্টু 10⁻³ ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি রো ইন্টু জি। রো মানে হচ্ছে এখানে 1000, জি মানে হচ্ছে এখানে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু আমাদের যে বি যে সোনার বারটি আমাদের রয়েছে, আমরা যে ঘনত্বটা বের করব, আমরা কিন্তু একদম তার শেষ মুহূর্তে অর্থাৎ ভিটা নির্ণয় করতে পারলে আমাদের আসলে এই ঘনত্বটা বের হয়ে যাবে। তো আমরা ভিটা নির্ণয় করার জন্যই আসলে বাতাসে ওজন থেকে তরলে ওজন বিয়োগ করে আমরা হারানো ওজন বের করেছি। এবং আমরা এই হারানো ওজনের ক্ষেত্রে রো ভি জি, এই রো মানে হচ্ছে যে তরলে আপনি বস্তুকে ডুবাচ্ছেন ওই তরলের ঘনত্ব, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর ভি মানে হচ্ছে যাকে আপনি ডুবাচ্ছেন তার আয়তন। অর্থাৎ আমি সোনার বারটিকে পানিতে ডুবাতে চাই, তাই সোনার বারের আয়তনটা আমি এখান থেকেই নির্ণয় করে ফেলতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি যে এখানে কত হয় 1000 ইন্টু 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা পাচ্ছি 5.2 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমরা সোনার বারটির আয়তনটা বের করেছি। একটা উদ্দীপক পড়ে আমাদেরকে সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করতে হবে, সকল তথ্যকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এক কথায় যদি আপনি একজন ভালো ইনভেস্টিগেটর হতে পারেন, ঠিক আছে, তাই অনুসন্ধানী চিন্তা আপনাদেরকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। তাহলে একটা উদ্দীপক দেখে আপনি ভেবে ফেলতে পারবেন যে আপনাকে পরবর্তী স্টেপে কি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এখানে 5.2 ইন্টু 10⁻⁻7। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর উত্তরটা কত হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 10 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 5.2 ইন্টু 10⁻⁻7 ক্যালকুলেশন। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা পাচ্ছি 19,230.7693 কেজি পার মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একক পাচ্ছি কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে আমাদের যে সোনার বারটি প্রশ্নে দেওয়া রয়েছে, এই সোনার বারের ঘনত্ব অর্থাৎ এই বি সোনার বারের ঘনত্ব আমরা এখন পেয়েছি 19,230, যেটা অলমোস্ট 19,300 এর কাছাকাছি, কিন্তু সমান নয়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে বি যে বস্তুটি আমাদের উদ্দীপকের চিত্রে ছিল, সেই সোনার বারটিতে সামান্য পরিমাণ হলেও কিছুটা খাদ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারবো যে খাদ মেশানো কিনা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে সোনার বারটি রয়েছে, এই সোনার বারটিতে খাদ মেশানো আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আপনারা এই গাণিতিক প্রবলেমটি সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমরা আমাদের এই নেক্সট যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি 2022 সালে সিলেট বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি হাইড্রোলিক প্রেস দেখতে পাচ্ছি। এই হাইড্রোলিক প্রেস একটি আবদ্ধ
সিস্টেম হিসাবে কাজ করতে পারে আমরা জানি, এবং এখানে প্যাসকেলের সূত্র, প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তথ্যগুলো একটু সংগ্রহ করা দরকার। এখানে বলা হচ্ছে C1 একটি সিলিন্ডার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, C1 এই সিলিন্ডারটা আসলে ছোট সিলিন্ডার। এই ছোট সিলিন্ডারে আমাদের 10 কেজি ভর চাপানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভর চাপানো হয় তাহলে এখান থেকে আমরা W = mg বের করে নিতে পারি। তার মানে 10 × 9.8, তার মানে আমরা বলতে পারি 98 নিউটন বল আমরা ছোট পিস্টনে, অর্থাৎ A1 = 4 সেন্টিমিটার স্কোয়ার, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপর 98 নিউটন বল আমরা পিস্টন দ্বারা প্রয়োগ করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই বল প্রয়োগ করার কারণে আসলে এই তরলের মধ্যে কিন্তু একটি চাপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই চাপ কোনো অংশে না কমে এই তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে এখানে A2 একটা বড় ক্ষেত্রফল, অর্থাৎ 80 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে ছড়িয়ে পড়ছে। ফলে এখানে আমরা একটা ঊর্ধ্বমুখী বল পাচ্ছি, যার পরিমাণ হচ্ছে F2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে F1 বল দিচ্ছি, আমরা আউটপুটে অর্থাৎ আমাদের এই বড় ক্ষেত্রফলের সিলিন্ডারে F2 পরিমাণ বল অনুভব করতে পারছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে C1 পিস্টনের উপর 10 কেজি ভরের বস্তু রাখলে C2 পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হয়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই বড় ক্ষেত্রফলের সিলিন্ডারের যে পিস্টন, সেখানে অনুভূত বলের পরিমাণ বের করতে হবে। খুবই সিম্পল, খুবই ইজি কিন্তু অঙ্কটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রশ্নটা সলভ করে ফেলি। গ দাগে আমরা জানি F2 = A2/A1 × F1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে A2/A1 × F1 মানে এখানে M1 × G। যেহেতু F1 প্রযুক্ত বল ডিরেক্ট দেওয়া হয় নাই, যেহেতু একটি 10 কেজি ভরের বস্তুকে পিস্টনের উপর রাখা হয়েছে, তাহলে ওই বস্তুর ওজনজনিত বলই আসলে এখানে প্রযুক্ত বল F1 হিসাবে ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে A2 আমরা এখানে দেখতে পাচ্ছি 80 সেন্টিমিটার স্কোয়ার, আর A1 আমরা এখানে পাচ্ছি 4 সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে M1 মানে পাচ্ছি 10 × 9.8। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি সবাই, যদি সেম একক থাকে, হ্যাঁ, তাহলে সেম একক কিন্তু কাটাকাটি হতে পারে। এই কারণে আমরা কিন্তু এখানে সেন্টিমিটার স্কোয়ারকে একক হিসাবে চেঞ্জ করি নাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এখানে এর একক হিসাবে চেঞ্জ করতে পারতাম। আমরা যদি চাইতাম তাহলে আমরা এখানে লিখতে পারতাম যে 4 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। এখানে আমরা লিখতে পারতাম 80 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একই জাতীয় রাশির অনুপাত যদি থাকে তাহলে তার একক চেঞ্জ করা লাগে না, উপরে নিচে একক আসলে কাটাকাটি হয়ে যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যদি ক্যালকুলেট করে এটি বসাই, তাও খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আসলে 20 × 10 × 9.8, এটা হচ্ছে 1960। আমরা পাচ্ছি 1960 নিউটন এই F2টা অনুভূত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের গ দাগের প্রবলেম সলভ। এখন আমরা ঘ দাগের প্রবলেম সলভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি C1 পিস্টনে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন বল প্রযুক্ত হলে F1 ও F2কে ছক কাগজে মানে গ্রাফ কাগজে স্থাপন করে লেখচিত্র আঁকতে হবে, এবং সেটি কেমন এটা আমাদেরকে বলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একদম সিম্পল অঙ্ক। একটু ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, আমরা বলছি C1 পিস্টন মানে ছোট পিস্টন। এখানে এখন তো আমরা 98 নিউটন বল দিয়েছি। ওরা বলতেছে যে তুমি এখন এখানে বল দিবা একবার 1 নিউটন, তুমি সেকেন্ড টাইম এটা বল দিবা 2 নিউটন, তুমি থার্ড টাইম এখানে বল দিবা 3 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে F1 একবার 1, দ্বিতীয়বার 2, তৃতীয়বার 3 নিউটন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যখন আমি 1 নিউটন বল দিব
ছোট পিস্টনে, তখন কিন্তু বড় পিস্টনে একটা বল আমরা পাবো F2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি 2 নিউটন বল দিব তখন বড় পিস্টনে কিন্তু আমি একটি বল পাবো, এবং অনুরূপভাবে যখন আমি 3 নিউটন বল ছোট পিস্টনের উপর প্রয়োগ করব তখন কিন্তু একটি ভিন্ন বল আমরা ওই বড় পিস্টনের ক্ষেত্রফলে আমরা অনুভব করব। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে এখানে 3টি আলাদা আলাদা F1 এর মান, যার জন্য আমি 3টি আলাদা আলাদা F2 এর মান পেতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই মানগুলো আমাদেরকে লেখ কাগজে বসিয়ে গ্রাফটা আঁকতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কাজ করব সেটি হচ্ছে ঘ দাগটি সলভ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা F2টা পেতে চাই। তাহলে F2 ইকুয়াল টু A2 বাই A1 ইন্টু F1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমার কাজ হচ্ছে যে আমরা ফার্স্ট পার্টে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে F2 ইকুয়াল টু A2 মানে 80 বাই A1 মানে হচ্ছে 4। আমাদের এখানে 80 আর 4, এটার কোনো চেঞ্জ করতে বলেনি। প্রিয় শিক্ষার্থীরা, বলছে তুমি F1 চেঞ্জ করবা। ওকে, তাহলে 80/4 এটা একই থাকবে, ইন্টু F1 মানে হচ্ছে 1। তার মানে আমরা বলে দিতে পারি এখানে আমরা 20 নিউটন বল পাবো। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ছোট সিলিন্ডারে C1-এ 1 নিউটন বল দিই, তাহলে বড় পিস্টনে সেটি আমরা পাবো 20 নিউটন বল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন সেকেন্ড পার্ট এখানে কি পাচ্ছি? আমরা এখানে সেকেন্ড পার্টে পাচ্ছি F2 ইকুয়াল টু 80/4 ইন্টু 2। তার মানে আমরা এখানে পাচ্ছি 40 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে আমরা থার্ড পার্টে কি পাচ্ছি? ওকে, আমরা থার্ড পার্টে পাচ্ছি আবার F2 ইকুয়াল টু 80/4। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে ছোট পিস্টনের ক্ষেত্রফল বা বড় পিস্টনের ক্ষেত্রফল কোনোটাই কিন্তু চেঞ্জ করতে বলেনি। বলেছে F1 1 নিউটন, F1 2 নিউটন, F1 3 নিউটন। তাহলে প্রয়োগ করে তুমি F2 পাবা। তো 3বার যেহেতু আমি F1 বসাচ্ছি, আমি 3টা ভিন্ন মানের F2 পাবো। ওকে, সেটাতে লেখ কাগজে গ্রাফ আঁকাইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 80/4 একই থাকবে, জাস্ট এখানে 3 হবে, আর 3 20 আমরা জানি এখানে হচ্ছে 60 নিউটন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 3টা F1 এর জন্য 3টা F2 এর মান পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে রাফলি গ্রাফটা আঁকাবো। আমরা আশা করব আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো। আমরা এখন লেখচিত্রে যাচ্ছি না, আমরা এখানে সিম্পলি গ্রাফটা আঁকানোর চেষ্টা করছি লেখচিত্রের মতো করেই। তাহলে আমরা এই লেখচিত্রটি আঁকার জন্য প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটা X অক্ষ বিবেচনা করব। তো আমরা একটা X অক্ষ চিন্তা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা Y অক্ষ লাগবে, তো আমরা Y অক্ষ এঁকেছি এটা। ওকে, তার মানে এই যে আমরা গ্রাফটা আঁকছি এটা হচ্ছে তার মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দুটা হচ্ছে A, আর এটা হচ্ছে X অক্ষ। X অক্ষে আমি বসাচ্ছি আসলে F1 বলটা। ঠিক আছে, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি X অক্ষে তো Y2 এর মানটা বসাতে পারতাম, কেন আমি F1 বসাবো? প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে বলে রাখতে হবে X অক্ষে আমরা সেই চলকের মানটাই বসাই যে স্বাধীন, যার উপরে অন্য কেউ নির্ভর করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে F1 এর মানগুলো যদি না থাকতো, যেমন F1 যদি 0 হইতো তাহলে কিন্তু F2 এর মান আপনি 0 পাইতেন, কিন্তু আসলে এখানে F1 আমি যা বসিয়েছি 1 2 3, তার জন্য আমি F2 3টা ভিন্ন মান পেয়েছি। এই জন্য F1 এর উপরেই আসলে F2 ডিপেন্ড করছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা Y অক্ষ বরাবর এখন দেখতে পাচ্ছি, আমরা যদি Y অক্ষ বরাবর মান বসাই তাহলে আমরা এখানে F2 মানটা বসাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা বিন্দুগুলো স্থাপন করতে চাই। আমরা আনুমানিকভাবে এই বিন্দুগুলো স্থাপন করেছি। ঠিক আছে, তা আমরা বলছি এটা হচ্ছে 1 নিউটন, এটা হচ্ছে 2 নিউটন, এটা হচ্ছে 3 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে জাস্ট 1 2 3ও দিতে পারতাম, বাট আমরা এখানে এককগুলো সাথে বসিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যখন 1 নিউটন বল আমি দিয়েছিলাম তখন আসলে আমি মান পাচ্ছি কত? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করবেন
1 নিউটনের সময় আমি আসলে বল পেয়েছিলাম 20 নিউটন। ওকে, তো আমি এখানে 20 নিউটন লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি 2 নিউটন বল দিয়েছিলাম তখন আসলে আমি পেয়েছিলাম এখানে 40 নিউটন। তো আমি এখানে 40 নিউটন বসাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যখন 3 নিউটন তখন আমরা এখানে বসিয়েছিলাম 60 নিউটন। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমি F1 এর 3টি ভিন্ন ভিন্ন মানের জন্য আমি 3টি F2 এর ভিন্ন মান পেয়েছি। ঠিক আছে, যখন আমি F1 বল ইনপুট করেছিলাম তখন আমি বড় সিলিন্ডারে C2 সিলিন্ডারের পিস্টনে আমি 20 নিউটন বল পেয়েছিলাম। যখন আমি 2 নিউটন বল দিয়েছিলাম তখন আমি 40 নিউটন বল পেয়েছি, আর যখন আমি 3 নিউটন বল দিয়েছি তখন আমি 60 নিউটন বল পেয়েছি। আমি যদি এখন বিন্দুগুলোকে একটু বসানোর চেষ্টা করি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমরা স্থানাঙ্ক পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন 2 নিউটনের জন্য এটা দেখি তাহলে আমরা এখানে এটা পাচ্ছি, আর যদি আমরা 3 নিউটনের জন্য দেখি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এটা পাচ্ছি। তাহলে আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই বিন্দুগুলো যোগ করে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে F1 আর F2 এর যে গ্রাফ, অর্থাৎ এই গ্রাফটি কিন্তু আসলে F1 ভার্সেস F2 এর গ্রাফ। বাচ্চারা, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা F1 এর 3টি ভিন্ন মানের জন্য F2 এর 3টি মান পেয়েছি, এবং গ্রাফগুলো বিন্দুগুলো স্থাপন করার পর আমরা যখন মূল বিন্দু থেকে, এখন আপনারা বলতে পারেন স্যার এই গ্রাফটা মূল বিন্দুগামী হবে আপনি কেমনে বুঝলেন? প্রিয় শিক্ষার্থীরা, একটু মাথা খাটাতে হবে এখানে। F1 এর মান যদি আমরা 0 বসাই তাহলে F2 কি আপনি অন্য কোনো মান পাবেন? F2 কিন্তু আপনি 0ই পাবেন এখানে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে F1 যদি আমি 0 বসাই তাহলে F2 আমি 0 পাচ্ছি। তার মানে প্রযুক্ত বল 0 হলে আমরা প্রাপ্ত বল যেটা পাবো, যেটা লব্ধি বলটা ঊর্ধ্বমুখী যেটা পাবো, অর্থাৎ F2 এর মান কিন্তু এখানে 0 পাবো। এই জন্য এটা মূল বিন্দুগামী গ্রাফ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবং আমরা দেখতে পাচ্ছি F1 এবং F2 এখানে সমানুপাতিক হারে আসলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে গ্রাফটা একটি মূল বিন্দুগামী সরলরেখা গ্রাফ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে বলা যায় যে বল F1 বেশি হলে যদি আমরা এখানে ক্ষেত্রফলকে একই রাখি তাহলে আমরা F2 এর মান আসলে F1 এর উপর ডিপেন্ড করে বাড়তে থাকবে, এবং এটি একটি মূল বিন্দুগামী সরলরেখায় হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা যে 2টা গাণিতিক প্রবলেম সলভ করেছি আপনারা এই খুবই আনন্দের সাথে এই অঙ্ক দুটি শিখেছেন, এবং আপনারা সবাই ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের কোনো চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে পাঠাতে পারেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।